শাওন চিত্রার কথার আগা মাথা কোনো কিছুই বুঝে উঠতে পারে না। সে এক পলক বেডের দিকে তাকায় আর বেডের উপর ভার্সিটি থেকে আসার পর খুলে রাখা নিজের আন্ডারওয়্যারটা দেখতে পায়। শাওন একবার আন্ডারওয়্যার তো একবার চিত্রার মুখের দিকে তাকায়, বুঝতে পারে চিত্রার কথার মানে। চিত্রার মুখের এক্সপ্রেশন দেখে এবার সে হেসে লুটোপুটি খেতে শুরু করে। তার হাসি থামার যেন কোনো নামই নেই। সে হাসতে হাসতেই কোনো মতে বলে ওঠে, তুই কি এতক্ষণ শুয়ে শুয়ে আমার আন্ডারওয়্যারে গ্রান নিচ্ছিলে? লাইক সিরিয়াসলি? বলে আবারও শব্দ করে হাসতে শুরু করে। একটু পরে পেটে হাত রেখে হাসি থামানোর চেষ্টা করে। চিত্রার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, কেমন লাগলো গ্রানটা? ভালো ছিল না বুঝি? এমন গ্রান কিন্তু আর কোথাও খুঁজে পাবি না। বলে আবারও হো হো করে হাসতে শুরু করে। তা দেখে চিত্রার গা জ্বলে ওঠে। তার রাগ দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়। সে কোনো কিছু না বলে চোখ মুখ লাল করে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় শব্দ করে সজোরে রুমের দরজাটা লাগিয়ে দেয়। আর এদিকে শাওন তখনও হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তখন ধরণীতে একটু স্বস্তির শীতল হাওয়া এসে বিরাজ করেছে। সারাদিনের তীব্র রোদ আর গা জ্বালানো ভ্যাপসা গরম শেষে একটু শীতলতা এসে জনজীবনে হৃদয়ে প্রশান্তি ছড়াচ্ছে। বিকেলবেলা চিত্রা আর ইনায়া ছাদে যায়। চৌধুরী মেনশন বাড়িটা বিশাল বড় হওয়ার কারণে ছাদটাও সেরকমই বড়। ছাদের একপাশে কাচের দেয়ালে আবৃত একটা জিমনেশিয়াম, তার সামনে সুন্দর করে একটা গোল টেবিল আর চেয়ারগুলো সাজানো। তাছাড়াও ছাদ জুড়ে বেশ কিছু ফুলের গাছ লাগানো, যার মধ্যে অনেক ফুলের নামই চিত্রার অজানা। চিত্রা ছাদের ফুল গাছগুলো দেখতে দেখতে ইনায়ার উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে। এখানে সবগুলো ফুলের গাছের নাম কি তুমি জানো? ইনায়া ঠোঁট উল্টিয়ে জবাব দেয়, সবগুলো ফুলের গাছের নাম জানি না আপু, শুধু কয়েকটা ফুলের গাছের নাম জানি। চিত্রা ফুলের গাছ থেকে ইনায়ার দিকে দৃষ্টি রাখে। বাড়ির নিচেও তো অনেক ফুলের গাছ, আবার ছাদেও। ছাদের মধ্যে এত গাছ কে লাগালো? ইনায়া চিত্রার দিকে তাকিয়ে মুচকি এসে বলে ওঠে, ছাদের সবগুলো গাছ ভাই নিজ হাতে লাগিয়েছে। যেমন মানুষটা অদ্ভুত, তেমনি তার ফুলের গাছগুলো বড় অদ্ভুত। এরই মধ্যে ইনায়ার হাতে থাকা মুঠোফোনটা বেজে ওঠে। সে চিত্রাকে আসছি বলে কথা বলতে বলতে নিচে চলে যায়। চিত্রা এবার ছাদের রেলিংয়ের কাজ ঘেঁষে দাঁড়ায়। বাড়ির পেছনের দিকে প্রশস্ত এরিয়া জুড়ে লাগানো ফুল আর ফলের বাগানের দিকে চোখ রাখে। হঠাৎ তার পাশ ঘেঁষে কেউ দাঁড়ানোতে এসে বেশ ভয় পেয়ে যায়। পাশ ফিরে তাকিয়ে দেখে শাওন তার শরীরের সাথে শরীর লাগিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটার শরীরে জুড়ে একটা 2 কোয়ার্টার প্যান্ট ব্যথিত আর কিছুই নেই। কপালে নাকের ডগায় সাথে পুরো বুক আর পেট জুড়ে ঘামের আস্তরণ। মনে হয় জিম করে আসলো। চিত্রার মাথায় আসে না, এই ভর সন্ধ্যায় কে জিম করে ভাই? শাওনের শরীরে ঘাম আর পারফিউমের মিশেলে একটা অন্যরকম নেশালো গন্ধ এসে চিত্রার নাকে প্রবেশ করে। চিত্রা শাওনের থেকে কিছুটা সরে যেতে নিলে শাওন এক হাতে চিত্রার কোমর আঁকড়ে ধরে আবারও নিজের কাছে টেনে নেয়। দৃষ্টি সামনের দিকে রেখেই বলে ওঠে, তুই সবসময় আমার কাছ থেকে শুধু পালানোর চেষ্টা করিস কেন বলতো? চিত্রার মুখ দিয়ে কথা বেরোয় না। সে এক দৃষ্টিতে সামনের দিকেই তাকিয়ে থাকে। শাওন আবারও বলে ওঠে, আমাকে কি তোর ভালো লাগে না, নাকি আমি তোকে সবসময় খুব বিরক্ত করি? চিত্রা শান্ত চোখে তাকায় শাওনের দিকে। চোখ জোড়া আবারও নিচু করে নিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, আপনি গায়ে কিছু একটা পরে আসুন ভাইয়া। চিত্রার কথাতে শাওন এবার দু হাতে তার কোমর ধরে ঘুরিয়ে একেবারে সামনাসামনি দাঁড় করায়। দুজনে ছাদের রেলিংয়ের নিচের দিকে কিছুটা ঝুঁকে পড়ে, যার কারণে চিত্রার দু হাত অটোমেটিকলি শাওনের বুকে চলে যায়। ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার ভয়ে বুকটা ধক করে ওঠে। শাওন মাথা ঝুঁকে চিত্রার কপালে চুমু খেয়ে দুষ্টু হেসে বলে ওঠে, কেন বেগম, এভাবে বুঝি ভালো লাগছে না আমাকে? চিত্রা দু চোখ খিসে বন্ধ করে নেয়। শাওন এবার চিত্রার চোখের পাতাতে ঠোঁট ছোঁয়ায়। কেঁপে ওঠে চিত্রা। আরও কিছু বলতে নিবে এমন সময় হঠাৎ ছিঁড়িবে কারো আসার শব্দ পেলে শাওন চিত্রাকে ছেড়ে দিয়ে আবারও জিমনেশিয়ামের ভেতরে চলে যায়। আর চিত্রা সেখানেই থ মেরে দাঁড়িয়ে থাকে। ইনায়া কথা শেষ করে আবারও ছাদের উপরে এসে চিত্রার পাশে দাঁড়ায়। তার আর কিছুটা সময় ছাদে থাকার পর নিচে চলে আসে। চৌধুরী ম্যানশন থেকে চিত্রাদের বাড়ি আসার আজ নিয়ে 13 দিন হলো। এই 13 দিনে শাওনের সাথে চিত্রার ফোনে কোনো যোগাযোগ হয়নি। শুধু ভার্সিটিতে গেলে দেখা হতো আর না গেলে নাই।
আজকে শুক্রবার, ভার্সিটি বন্ধ, তাই চিত্রা বেশ বেলা পর্যন্ত ঘুমায়। সে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে যায়। ঘুম থেকে ওঠার পর চিত্রা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। আমজাদ আহমেদ তখন সোফায় বসে খবরের কাগজ পড়ছেন, আর কবির তার পাশের সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছেন। চিত্রা গিয়ে আমজাদ আহমেদের পাশে বসে আর তার মাথাটা আমজাদ আহমেদের কাঁধে এলিয়ে দেয়। আমজাদ আহমেদ খবরের কাগজ সরিয়ে মেয়ের দিকে তাকায়, মিষ্টি গলায় জিজ্ঞেস করে। ঘুম ভালো হয়েছে আম্মু? চিত্রা আমজাদ আহমেদের এক হাত আঁকড়ে ধরে উত্তর দেয়। হ্যাঁ আব্বু। ময়নামতি রান্নাঘর থেকে এক কাপ কফি নিয়ে আসে, চিত্রার উদ্দেশ্যে এগিয়ে দিয়ে আবারও রান্নাঘরে চলে যায়। আমজাদ আহমেদ চিত্রার মাথায় হাত বুলাতে বুলাতে বলে ওঠে। তোমার সাথে কথা ছিল আম্মু, এখনই বলবো নাকি কিছু সময় পরে বলবো? চিত্রা মাথা তুলে তার বাবার দিকে তাকায়, বেশ আগ্রহ নিয়ে বলে ওঠে। এক্ষুনি বলো আব্বু, আমি শোনার জন্য একেবারে প্রস্তুত। আমজাদ চৌধুরী হেসে দেন, এক পলক কবিরের দিকে তাকিয়ে বলে ওঠেন। তোমার ভাইয়ের জন্য আমরা একটা মেয়ে ঠিক করেছি। মেয়েটা মোটামুটি আমাদের সবারই পছন্দের। এখন শুধু তুমি মত পোষণ করলেই হয়ে যাবে। তোমার ভাইয়া এবং আমরাও তোমার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সেরকম হলে আমরা আজ বা কালকের মধ্যেই মেয়েটার বাসায় গিয়ে পাকা কথা বলে আসবো। চিত্রা আমজাদ আহমেদের কথায় ভীষণ অবাক হয়। তার ভাইয়ের বিয়ে, তারা তার জন্য মেয়ে ঠিক করে ফেলেছে, সে মত পোষণ করলেই পাকা কথা বলবে। এসব ভাবতেই তার মন খুশিতে নেচে ওঠে। তার ভাইয়ের বিয়ে, তাদের বাসায় একজন নতুন সদস্য আসবে, এসব ভাবতেই চিত্রার যেন খুশিতে কোনো অন্ত নেই। চিত্রা একবার আমজাদ আহমেদ তো একবার কবিরের দিকে তাকিয়ে অবাক গলায় বলে ওঠে। ভাইয়ার বিয়ে? তুমি সত্যি বলছো আব্বু? আমজাদ আহমেদ মিষ্টি একটা হাসি দিয়ে পুনরায় বলে ওঠে। হ্যাঁ আম্মু, মেয়ে দেখতে ভীষণ মিষ্টি, তুমিও চিনো তাকে। এবারে চিত্রা যেন আগের তুলনায় আরও বেশি পরিমাণে অবাক হয়। সে আমজাদ আহমেদের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে। মেয়েকে আমি চিনি, কিন্তু কিভাবে? কে সে আব্বু? জাহানারা বেগম রান্নাঘর থেকে এসে শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামগুলো মুছে নেয়। সোফায় বসতে বসতে চিত্রার উদ্দেশ্যে বলে ওঠে। মেয়েটা হলো শাওনের মামাতো বোন মিথি। সেদিন যে ইনায়ার জন্মদিনে আসলো, দেখেছিস তো? চিত্রার চোখে মুখে এক ঝাঁক খুশির ঝলক বয়ে যায়। সে মিথিকে খুব ভালো করেই চেনে, খুব ভালো, শান্তশিষ্ট আর মিষ্টি একটা মেয়ে। মিথির ছোট বোন মাহিকে চিত্রার যতটা না অপছন্দ, মিথিকে ঠিক তার ততটাই পছন্দ। আর মিথি মোটেও মাহির মতো না, মিথি একেবারে অন্যরকম, খুবই মিশুক, শান্তশিষ্ট আর ভালো একটা মেয়ে। মাঝে মাঝে চিত্রা ওদেরকে দেখলে ভাবতো, এরা দুইজন একই মায়ের পেটের বোন হয়েও এদের ব্যবহারে কেন এতটা অমিল। সেদিন ইনায়ার জন্মদিনও মিথি চিত্রাকে কতটাই না স্নেহ করলো, কি সুন্দর করে কত সময় গল্প করলো। কিন্তু মাহি, তার কথা আর না বলাই ভালো। জাহানারা বেগমের কথায় চিত্রা উচ্ছ্বাস নিয়ে কিছুটা জোরে বলে উঠল। মিথি আপু? মিথি আপুর সাথে ভাইয়ার বিয়ে হবে? জাহানারা বেগম বলে ওঠেন। বিয়ে হবে কি না সেটা তো তাদের বাসায় গিয়ে দেখাশোনা করে কথা বলেই বোঝা যাবে। চিত্রা এবার দৌড়ে তার ভাইয়ের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে ওঠে। ভাইয়া, তোমার তাহলে এবার বিয়ে হচ্ছে? বাসায় নতুন ভাবি আসবে? উফ, ভাবতেই যে কি মজা লাগছে আমার। চিত্রার কথায় কবির নীরবে হেসে দেয়। আমজাদ আহমেদ কবিরের উদ্দেশ্যে আবারও প্রশ্ন ছড়ে। বাবা, তোমার এতে কোনো অবত নেই তো? থাকলে বলো, আমরা আর কথা এগোবো না। কবির ল্যাপটপ থেকে মুখ তুলে আমজাদ আহমেদের উদ্দেশ্যে আশ্বাসের সুরে জবাব দেয়। আব্বু, আমার এতে কোনো অমত নেই। তোমাদের যেহেতু সববারই পছন্দ হয়েছে, তাই আমার এতে অপছন্দ করার কোনো প্রশ্নই আসে না। সবচেয়ে বড় কথা হলো আমার বোনের পছন্দ হয়েছে, তার মানে নিঃসন্দেহে সে ভালো মেয়ে। কবিরের কথায় আমজাদ আহমেদ আর জাহানারা বেগম ভরসা পায়, তাদের মুখে হাসি ফোটে। চিত্রা আবারও খুশিতে গদগদ হয়ে বলে ওঠে। মিথি আপু সত্যি অনেক ভালো মেয়ে ভাইয়া, ভীষণ মিষ্টি আর আমাকে তো অনেক আদর করে। কবির ল্যাপটপের দিকে চোখ রেখে মুচকি হাসে। আমজাদ আহমেদ পকেট থেকে ফোন বের করতে করতে সবার উদ্দেশ্যে বলে ওঠে। আমি তাহলে একবার আনোয়ার হোসেনকে ফোন দিয়ে দেখি উনি কি বলে।
আমজাদ আহমেদ আনোয়ার হোসেনকে ফোন দেয়। ফোন দিয়ে কিছুক্ষণ তারা কথা বলে। এরপরে ফোন কেটে হাসি মুখে জানায় তারা আজকেই তাদেরকে যেতে বলল। তবে এই বিয়ের বিষয়ে অবশ্য আমজাদ আহমেদ আর আনোয়ার হোসেনের মধ্যে আরও আগেই কথা হয়েছিল, তাই আনোয়ার হোসেন বিষয়টা সম্বন্ধে আরও আগে থেকে অবগত ছিলেন। জাহানারা বেগম তার ভাই ইকবাল চৌধুরীকে ফোন দিয়ে বিষয়টা জানান। তিনিও সম্মতি প্রদান করেন। ইকবাল চৌধুরী এখনও দেশের বাইরে থেকে আসেননি, তাই তিনি এবার শাহনাজ চৌধুরী আর শাওনের সাথে কথা বলেন। পরিশেষে জানান তাদেরকেও তাদের সাথে যেতে হবে। শাহনাজ চৌধুরী না বলার কোনো সুযোগ পায়নি, কেননা অপর দিক থেকে তার ভাই আনোয়ার হোসেন ফোন দিয়ে কড়া গলায় জানিয়ে দিয়েছেন তাদেরকে আসতেই হবে, কোনো অজুহাত চলবে না। আর এমনিতেই ইকবাল চৌধুরী বাসায় না থাকাতে অনেক আফসোস প্রকাশ করেছেন। তখন বাজে প্রায় 1:30। চিত্রারা মিথিদের বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। চিত্রা আজকে একটা মিষ্টি কালারের গাউন পরেছে, যার কোমরের উপরের অংশটা একেবারে বডির সাথে এঁটেসেঁটে সেট করা, আর কোমরের নিচের ঘেরটা পরিমাণের তুলনায় অনেক বেশি বড়। একেবারে গর্জিয়াস একটা জামা, বেশ মানিয়েছে জামাটাতে তাকে। চিত্রা আজকে মুখে হালকা মেকআপ করেছে, চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিকও দিয়েছে। চুলগুলো সুন্দর গোল আর টাই করে মাথার উপরের দিকে খোপা বাঁধানো। খোপার বাপাশে একসাথে 3টে লাল টকটকে গোলাপ গুজে রেখেছে, আর কানের দুপাশ দিয়ে কিছু বক আকারে চুল ছেড়ে রেখেছে। উন্মুক্ত ধবধবে সাদা গলায় একটা ফুল আকৃতির লকেট যুক্ত মালা পরেছে। সেইখানে একই ডিজাইনের কানে দুটো ছোট ইয়াররিং, যার মধ্যে বসানো ডায়মন্ড খচিত পাথরের দানাগুলো চকচক করছে। সব কিছু মিলিয়ে পরীর থেকে কোনো অংশে কম সুন্দরী লাগছে না তাকে। আর এদিকে কবির ইন করা সাদা শার্টের উপরে কালো কোট আর টাই পরেছে, সাথে কালো রঙের প্যান্ট। পায়ের শুগুলো উপরে ড্রেস আপের সাথে একেবারে ম্যাচিং করা। হাতে একটা সিলভার আর গোল্ডেন কালারের মিশ্রণে ঘড়ি পরেছে। চুলগুলো সুন্দর করে উপরের দিকে সেট করা। ব্যাস এতটুকুতেই হিরোর থেকে কোনো অংশে কম লাগছে না কবিরকে। তবে কবিরের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে যেই জিনিসটা, সেটা হলো তার নাকের ডগায় কালচে তিলটা। না চাইতেও সবার দৃষ্টি ওই একটা জায়গায় গিয়ে আটকাতে বাধ্য। জাহানারা বেগম, আমজাদ আহমেদ, কবির আর চিত্রা তিনজনই মিথিদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু ময়নামতি যায় না। তারা সবাই ময়নামতিকে অনেক করে যাওয়ার কথা বললেও সে কোনো মতেই রাজি হয় না। ময়নামতি জানায় সে একেবারে বিয়ের দিনই যাবে। ময়নামতি মেয়েটা বড্ড নাছোড়বান্দা, যেখানে না বলে তো নাই, কোনোভাবেই সেই নাকে হ্যাঁ করানো যায় না। তাই চিত্রারাও হাল ছেড়ে দিয়ে নিজেদের উদ্দেশ্যে পাড়ি জমায়। শাহনাজ চৌধুরী কিছুক্ষণ আগেই ফোন দিয়ে জানিয়ে দেয় তারা একেবারে আনোয়ার হোসেনের বাড়িতে চলে যাবে, ওখানেই তাদের দেখা হবে। ঢাকা শহরের যানজট পেরিয়ে আনোয়ার হোসেনদের বাড়িতে পৌঁছাতে চিত্রাদের বেলা 4টা বেজে যায়। আনোয়ার হোসেনের বাড়িটা ঢাকা শহর থেকে বেশ খানিকটা দূরে গ্রাম্য এলাকায়। আনোয়ার হোসেন পেশায় একজন প্রফেসর, তার 2 মেয়ে, স্ত্রী আর সে নিয়েই তাদের ছোট্ট সংসার। আনোয়ার হোসেনের ভাই বোন বলতে সে আর শানজান চৌধুরী, তারা দুজনেই। আনোয়ার হোসেনদের বাড়িটা একতলা ছাদযুক্ত, তবে বেশ পরিপাটি আর গোছানো। চিত্রারা সকলে আনোয়ার হোসেনদের বাড়ির ভেতরে প্রবেশ করলে আনোয়ার হোসেন বেশ বিনয়ের সাথে সালাম জানিয়ে তাদের আপ্যায়ন করে। আনোয়ার হোসেনের স্ত্রী রাবিয়া বেগম তড়িঘড়ি করে এসে হাসি মুখে তাদের সালাম জানায় এবং ভালো মন্দ জিজ্ঞেস করে। শাহনাজ চৌধুরী আর কবির কিছুক্ষণ আগে চলে এসেছে। ইনায়া আসেনি, তার শরীরটা বলে ভালো লাগছিল না, তাই সে আজ শুক্রবারের দিনটা পুরোটা সময় রেস্ট নিয়ে আর ঘুমিয়ে কাটিয়ে দিতে চায়। শাহনাজ চৌধুরীও আর জোর করেনি, কারণ তিনিও লক্ষ্য করেন তার মেয়েটা প্রতিদিন শুধু কলেজ, কোচিং, পড়াশোনা এসবের মধ্যেই পড়ে থাকেন। শাহনাজ চৌধুরী এবার কিছুটা এগিয়ে এসে জাহানারা বেগম আর চিত্রার হাত থেকে নিয়ে আসা কিছু ফলমূল আর মিষ্টিপাতিগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়।
এবার চিত্রার চোখ পড়ে সোফার মধ্যে পায়ের উপর পা তুলে হেলান দিয়ে বসে থাকা শাওনের উপর। কালো ফর্মাল প্যান্টের সাথে টকটকে খয়েরি রঙের একটা শার্ট পরেছে। এই রংটাতে বেশ মানিয়েছে শাওনকে। বাঁ হাতে সিলভার কালারের দামি ব্র্যান্ডেড ঘড়ি পরেছে। মাথাটা নিচু করে মোবাইলে মগ্ন থাকায় মাথার চুলগুলো, কপাল আর চোখসহ নাকের অর্ধেক অংশ ঢেকে রেখেছে। চিত্রারা নীরবে গিয়ে সোফায় বসে পড়ে। শাওন মোবাইল থেকে চোখ সরিয়ে সবার দিকে হালকা তাকায়। আমজাদ আহমেদ আর জাহানারা বেগমকে সালাম জানিয়ে কবিরের সাথে কিছু কথা বলে। পরিশেষে তার চোখ গিয়ে আটকায় চিত্রার উপর। শাওনের মনে হচ্ছে সে কোনো পরীকে দেখছে, যে সাক্ষাৎ আসমান থেকে তার সামনে নেমে এসেছে। ইস, কি অপরূপ লাগছে মেয়েটাকে। সে কিছুতেই চোখ সরাতে পারছে না। আনোয়ার হোসেনের বাড়িতে আত্মীয় বলতে মিথির এক খালা আর মামা এবং মামি, এই তিনজন এসেছেন। এরপরে হালকা নাস্তা খাওয়ার পর্ব শেষ হলে মাহি মিথিকে নিয়ে আসেন। মিথিকে একটা গোলাপি আর গোল্ডেন রঙের মিশ্রণে জামদানি শাড়ি পরানো হয়েছে আর মুখের উপর ঘোমটা টেনে দেওয়া হয়েছে। কবির আর মিথিকে সামনাসামনি বসানো হয়। মিথির মা রাবিয়া বেগম মেয়ের মুখ থেকে ঘোমটাটা হালকা সরিয়ে দেয়, যাতে করে মিথির মুখটা দেখা যায়। মিথিকে চিত্রাদের পরিবার যদিও আগে থেকে চেনে আর দেখেছে, তবুও আজকের বিষয়টা একটু ভিন্ন। মিথিকে আজকে শাড়িতে বেশ সুন্দর লাগছে। মিথি তার ডাগর ডাগর চোখ জোড়া দিয়ে আর চোখে একবার তাকায় কবিরের দিকে। কবির মিথির দিকে তাকিয়ে থাকার কারণে তাদের দুজনের চোখাচোখি হয়। মিথি লজ্জায় চোখ নামিয়ে নেয়। বেশ কিছুটা পর মাহি মিথিকে নিয়ে আবারও ঘরে চলে যায়। আর এদিকে বাড়ির গুরুজনরা তখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর মাহি রুম থেকে বেরিয়ে এসে শাওনদের উদ্দেশ্যে একটু রসিয়ে রসিয়ে বলে ওঠে, ভাইয়া, আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা মেলা লাগছে, চলুন না ঘুরে আসি। শাওন মাহির দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে ডিরেক্ট না করে দেয়। মাহির মনটা এতে কিছুটা খারাপ হয়ে যায়, কিন্তু সে দমে যায় না। সে আবারও ঢঙ্গি সুরে বলে ওঠে, চলুন না ভাইয়া, বেশি সময় লাগবে না তো, শুধু যাব আর একটু ঘুরে চলে আসবো। শাওন এবার বিরক্ত হয়। বিরক্তিতে কিছু বলতে যাবে তার আগেই শাহানাজ চৌধুরী বলে ওঠে, জানা সায়ন, ঘুরে আয়। এমনিতেও তো কতদিনের পরে মামার বাসায় আসলি, ঘুরে আয়, ভালো লাগবে। বলে চিত্রার দিকে এক পলক তাকিয়ে আবারও বলে ওঠে, সাথে চিত্রা মামুনিকেও নিয়ে যা, এখানে বসে না থেকে মেলা থেকে একটু ঘুরে আসুক। চিত্রা আমজাদ আহমেদ আর জাহানারা বেগমের দিকে তাকায়। আমজাদ আহমেদ মুচকি এসে বলে ওঠেন, হ্যাঁ যাও, সবাই ঘুরে আসো, ভালো লাগবে। বলে কবিরকে উদ্দেশ্য করে বলে, কবির, তুমি যাও, ঘুরে আসো। সবাই যাচ্ছে দেখে ভেতরে ভেতরে মাহির খুব রাগ হয়, কারণ সে চেয়েছিল শাওন আরও একাই শুধু যাবে, কিন্তু তার মনের ইচ্ছা যখন পূর্ণ হলো না, তাই সে বলে উঠল, সবাই যেহেতু যাচ্ছে তাহলে আপুকেও নিয়ে যাই। বলে মুখে হাসি ফুটানোর ভান করে তার বাবার দিকে তাকায়। আনোয়ার হোসেন মিথিকে নিয়ে যাওয়ার সম্মতি দিলেন। তারা মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিথিদের বাড়ি থেকে মেলা পর্যন্ত হেঁটে যেতে যেতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে। মেলাটা বেশ বড়সড়ভাবেই লেগেছে। চারিদিকে প্রচুর দোকানপাট আর মানুষের আনাগোনা, যা দেখে শাওন প্রচণ্ড বিরক্ত প্রকাশ করে। সে ভাবতে লাগে চিত্রাকে নিয়ে। এত এত মানুষের সমাগমের মধ্যে চিত্রা কিভাবে মেলাতে ঘুরবে, কিভাবে মেলার ভেতরে যাবে। এমনিতেই তো এত ভারী একটা ড্রেস পরে হেঁটে আসতে আসতে চিত্রার অবস্থা খারাপ, এখন আবার এত মানুষের ভিড়। শাওন চাইলেও চিত্রাকে কোলে তুলে নিয়ে মেলাতে ঘুরতে পারবে না, কারণ তাদের সাথে চিত্রার ভাই কবির আছে। মাহি বেশ উৎসাহ নিয়ে মেলার দিকে এগিয়ে যেতে থাকে, আর তার পেছন পেছন নীরবে কবির আর মিথিও পাশাপাশি হাঁটতে থাকে। কেউ কোনো কথাই বলছে না, শুধু নীরবে হাঁটছে। এদিকে চিত্রা পড়েছে বিপাকে। সে এত ভারী ড্রেস পরে আসার জন্য নিজেই নিজেকে হাজারটা গালি দিয়ে ফেলেছে অলরেডি, কারণ এই ড্রেসটা সামলাতে গিয়ে তাকে বহুত পেরেশানিতে পড়তে হচ্ছে। শাওন একবার সামনে তাকিয়ে মেলাটার দিকে চোখ বুলিয়ে নেয়, তারপর চিত্রার এক হাত শক্ত করে ধরে হাঁটা শুরু করে। চিত্রাও এক হাতে জামাটা উঁচিয়ে ধরে শাওনের পায়ের সাথে পা মেলায়। মেলায় অনেক মানুষ থাকার কারণে হাঁটার সময় অনেকের সাথে চিত্রার শরীর বাড়ি খায়। কেউ কেউ তো মনে হচ্ছে ইচ্ছে করে চিত্রার শরীরে ধাক্কা দিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ কেমন ড্যাব ড্যাব করে তাদের দিকে তাকিয়ে আছে।
তা দেখে শাওনের ভীষণ রাগ হয়। সে প্রচণ্ড বিরক্তি নিয়ে একবার আশেপাশে তাকায়, তারপর সে চিত্রাকে নিজের বুক বরাবর নিয়ে সে দু হাত চিত্রার কোমরের দুপাশের সাইড দিয়ে সামনের দিকে সোজা করে ধরে, যাতে করে চিত্রার শরীরের সাথে কারোর শরীর টাচ না হয়। কিছুটা সামনে থেকে মাহি, শাওন আর চিত্রাকে এভাবে দেখে রাগে কটমট করতে থাকে। তাকে দেখে মনে হচ্ছে সে বুঝি তার চোখ দিয়ে চিত্রাকে গিলে খাবে। বেশ কিছুক্ষণ তারা মেলাটা ঘুরে ঘুরে দেখে, সাথে কিছু জিনিস পছন্দ হলে সেটাও নিয়ে নেয়। তবে মাহি অবশ্য অনেক কিছুই নিয়েছে, যার সব টাকা কবির নিজেই দিয়েছেন। মিথিকে কিছু নেওয়ার জন্য বললে সে কিছুই নেয় না। আর এদিকে চিত্রা শুধু তার জামার সাথে ম্যাচিং করে মিষ্টি কালারের একগুচ্ছ কাচের চুড়ি নিয়েছে, যা এখন তার হাতে পরা আছে। মেলা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। শাওনকে বেশ ক্লান্ত দেখায়, তার খয়েরি রঙের শার্টটা ঘামে ভিজে যাওয়ার কারণে কালো বর্ণ ধারণ করেছে, চোখে মুখে এক ঝাঁক ক্লান্তির ছাপ। পুরো মেলা জুড়ে তার চিত্রাকে প্রোটেক্ট করতে করতেই অবস্থা খারাপ। কত মানুষের ধাক্কা, কত মানুষের ভিড় তাকে অতিক্রম করতে হয়েছে সেই একমাত্র জানে। শাওন এখন কিছুটা চিত্রার পেছনে ঢুলতে ঢুলতে হাঁটছে। ভারী ড্রেস আর এত সময় হাঁটার কারণে চিত্রার হাতটার গতিও কমে গেছে। মাহি, মিথি আর কবির বেশ কিছুটা সামনে এগিয়ে গেছে। হাঁটার এক পর্যায়ে হঠাৎ করে শাওন চিত্রার হাত টেনে ধরে তাকে আটকিয়ে দেয়। আশেপাশে কেউ নেই বললেই চলে। শাওন চিত্রাকে তার দিকে মুখ করে ঘুরিয়ে দাঁড় করায়, তারপর নিজে তার সামনে এক হাঁটু ভাঁজ করে পায়ের উপর ভর করে বসে পড়ে। চিত্রা কিছুটা অবাক চোখে তাকায়, বোঝার চেষ্টা করে আসলে ছেলেটা করতে চাইছেটা কি। শাওন পকেট থেকে একটা পায়েল বের করে আর চিত্রার বা পাটা নিজের ভাঁজ করা পায়ের উপর তুলে খুব যত্নে পায়েলটা পরিয়ে দেয়। বেশ কিছুক্ষণ নীরবে পায়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে মাথাটা নিচু করে পায়ের উপর নিজের ঠোঁট জোড়া ছোঁয়ায়। চিত্রার শরীরে একটা শিহরণ বয়ে যায়। সে এক দৃষ্টিতে শাওনের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, ছেলেটা পায়েল কখন কিনলো? সে তো প্রায় সময় তার পাশে ছায়ার মতো ছিল। তাহলে চিত্রা এবার জিজ্ঞেস করে ওঠে, এটা আপনি কখন কিনলেন ভাইয়া? শাওন উঠে দাঁড়ায় আর চিত্রার এক হাত চেপে ধরে হাঁটা শুরু করে। সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই যখন চুরি কিনতে ব্যস্ত ছিলে তখন কিনেছে। চিত্রা জামাটা উঁচিয়ে ধরে বা পায়ের দিকে তাকায়, মুচকি হেসে বলে ওঠে। এটা অনেক সুন্দর ভাইয়া। শাওন থেমে গিয়ে চিত্রার দিকে তাকায়, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে ওঠে। তোর পছন্দ হয়েছে? চিত্রা আবারও নিজের পায়ে পড়া পায়েলটার দিকে তাকিয়ে বলে ওঠে। খুব পছন্দ হয়েছে। শাওন এক হাতে নিজের মাথার পেছনের চুলে হাত বুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে দেয় আর বলে ওঠে, যাক, তবে এ অধমে প্রথমবারের মতো কোনো জিনিস কেনাটা সার্থক হলো। চিত্রা শাওনের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। শাওন আবারও চিত্রার হাতে হাত চেপে হাঁটা শুরু করে। চিত্রার হাঁটার সাথে সাথে তার হাতে পড়া চুড়ি আর পায়ে পড়া পায়েলের ঝুমকার শব্দে এক অসাধারণ শব্দের সৃষ্টি হয়, যা শাওনের কাছে অতীব মধুর শব্দ বলে বোধ হয়। আনোয়ার হোসেনের বাসায় খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবার কাছে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে চিত্রারা। তবে এর মধ্যে সবার সম্মতিতে একেবারে পাকা কথা বলে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলেন তারা। সামনের মাসের 1 তারিখেই তাদের বিয়ের কাজ সম্পন্ন করা হবে। চিত্রারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই শাওন আর শাহানাজ চৌধুরী বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কবির আর মিথির বিয়ের আর মাত্র 9 দিন বাকি। দুটো বাড়িতেই বিয়ের প্রস্তুতির জন্য বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। চিত্রাদের বাসায় বিয়ের শপিং করা, আত্মীয়দের নিমন্ত্রণ করা, কোথায় কিভাবে কি সাজানো হবে সেসব নিয়ে আলোচনা চলছে। আমজাদ আহমেদ ছেলের বিয়েতে খুব বেশি মানুষকে নিমন্ত্রণ না করার সিদ্ধান্ত নেয়, শুধু খুব কাছের মানুষদেরই নিমন্ত্রণ করেন। অপরদিকে আনোয়ার হোসেনও খুব ছোট পরিসরে মেয়ের বিয়ের আয়োজন করবেন বলে জানিয়েছেন। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসতে শুরু করে, আর সাথে বিয়ের আয়োজনের তোড়জোড়, আর অবশেষে সেই দিনটা চলেই আসে। আজকে কবির আহমেদ আর মিথিলা হোসেন মিথির গায়ে হলুদের অনুষ্ঠান। চিত্রাদের দোতলা বিশিষ্ট ছোট্ট বাড়িটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। দোতলা বাড়ির ছাদ থেকে একেবারে নিচ পর্যন্ত রং বেরঙের ঝাড়বাতিতে মোড়ানো। বাড়ির ভেতরে আর বাইরে বেশ সুন্দর করে ফুল এবং রং বেরঙের কাপড় সহ আরও অনেক সৌন্দর্যবর্ধন জিনিস দিয়ে সাজানো হয়েছে। আমজাদ আহমেদের একমাত্র ছেলের বিয়ে বলে কথা, কোনো কিছুতে বিন্দুমাত্র কমতি রাখে
দেখেননি, তবে তিনি আনোয়ার হোসেনকে কোনো এক ভালো কমিউনিটি সেন্টার থেকে দুই পরিবার মিলে একসাথে বিয়ের কাজটা সম্পন্ন করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আনোয়ার হোসেন দ্বিমত পোষণ করেন, কারণ আনোয়ার হোসেন তার বড় মেয়ের বিয়ে নিয়ে নিজ বাড়িতে থেকেই ধুমধাম করে দিতে চান। এটা তার বহুদিনের স্বপ্ন, তাই আমজাদ আহমেদও আর জোর করেনি। ইতিমধ্যে কবিরকে বেশ আনন্দের সাথে ধুমধাম করে হলুদ মাখানো হয়। বেশ কিছু আত্মীয় স্বজনরাও অলরেডি চলে এসেছে চিত্রাদের বাড়িতে, আর বাকিগুলো হয়তো কাল আসবে। চিত্রা তার প্রিয় দুই বান্ধবী ছোঁয়া আর পূজাকেও ইনভাইট করেছে, তারা বিয়ের দিন আসতে চাইছে। চিত্রার মামার বাড়ি থেকে চিত্রার ছোট মামি ফাহমিদা চৌধুরী, জান্নাত, আয়াত আর শাওন এসেছে। ইরফান চৌধুরী কাল আসবেন। অপরদিকে শাহনাজ চৌধুরী, ইকবাল চৌধুরী আর ইনায়া আনোয়ার হোসেনের বাড়িতে গেছেন। তারা বিয়ের দিন একেবারে কনের সাথে চিত্রাদের বাসায় আসবেন বলে জানিয়েছেন। শাহনাজ চৌধুরীর একমাত্র ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে আনোয়ার হোসেনের বাড়িতে যাওয়াটা তার একান্তই কাম্য, তাই তিনি নিজের ভাইয়ের বাসাতেই গেছেন। তবে শাওন যায়নি তাদের সাথে। শাহনাজ চৌধুরী শাওনকে তাদের সাথে যেতে বললে সে ডিরেক্ট না করে দেয়, কারণ সে তার মামার বাসায় গিয়ে মামাতো বোনের শিকার কিছুতেই সাজতে চায় না। ইনায়া অবশ্য যেতে চায়নি, তবে শাহনাজ চৌধুরী তাকে কিছুটা জোর করেই নিয়ে গেছেন নিজের সাথে। এখন মিথিদের বাসায় কবিরের গায়ে মাখানো হলুদ নিয়ে যাওয়ার পালা। চিত্রা, জান্নাত সহ চিত্রাদের আরও কিছু কাজিন সবাই মিলে রেডি হচ্ছে মিথিদের বাসায় হলুদ নিয়ে যাওয়ার জন্য। চিত্রা আজকে কাঁচা হলুদ রঙের একটা সুন্দর গাউন পরেছে, তবে সেদিনের মতো অত বেশি ভারী এটা নয়, সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস। লম্বা শকশকে সিল্কি চুলগুলোর দুপাশ থেকে কিছু চুল নিয়ে মাথার মাঝ বরাবর একটা ক্লিপ দিয়ে আটকিয়ে দেওয়া, আর বাকিগুলো পুরো পিঠ জুড়ে ছেড়ে রাখে। জান্নাতও চিত্রার সাথে মিলিয়ে কাঁচা হলুদ রঙের একটা গাউন পরেছে। যেহেতু আজকে হলুদ সন্ধ্যা, তাই এখানে উপস্থিত সকলেই হলুদ রঙের জামা পরেছে। কেউ কাঁচা হলুদ রঙের, তো কেউ একেবারে গাঢ় হলুদ রঙের। চিত্রারা সকলে রেডি হয়ে নিচে আসে। চিত্রার চোখ যায় কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি সাথে সাদা প্যান্ট পরিহিত শাওনের উপর। সে কিছু মানুষকে হলুদের জন্য সাজানো উপহারগুলো সাবধানে গাড়িতে তোলার নির্দেশ দিচ্ছে। সকলে রেডি হয়ে নিচে আসলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা। শাওনের গাড়িতে বসেছে জান্নাত, চিত্রা আর তার দুজন কাজিন, বাকি সবাই আরেকটা গাড়িতে। শাওন গাড়ির পেছনের ডিকিটা ঠিক মতো লাগিয়ে দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে। গাড়ির লুকিং গ্লাসে চোখ জোড়া রেখে শান্ত তবে গভীর গলায় ডেকে ওঠে, চিত্রা, তুই সামনের সিটে আয়। জান্নাত আর চিত্রা সহ তারা দুজন কাজিন মিলে ওরা পেছনের সিটে বসে নিজেদের মতো গল্পে মজে ছিল। শাওনের কথায় চিত্রা সহ তারা সবাই শাওনের দিকে তাকায়। চিত্রার মধ্যে কোনো হেলদোল না দেখে শাওন আবারও ডেকে ওঠে, কি হলো? আমি কি বললাম শুনিস নে? চিত্রা শাওনের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলে ওঠে, ওই পেছনেই বসি ভাইয়া, এখানেই ঠিক আছি আমি। শাওন সামনের দিকে দৃষ্টি রেখে লুকিং গ্লাসে চিত্রাকে ভালো মতো দেখে নেয়। চিত্রাও সামনের দিকেই তাকিয়েছিল। শাওন এবার কণ্ঠে কিছুটা ক্রোধ নিয়ে বলে ওঠে। চিত্রা এবার সিটে গায়ে এলিয়ে দেয় আর জেদের সুরে বলে, আমি সামনে বসবো না ভাইয়া, আমি পেছনে এদের সাথেই বসবো। শাওন নীরবে ঘাড় ঘুরিয়ে চিত্রার দিকে এক পলক তাকায়, তারপর একটা বড় নিঃশ্বাস ছেড়ে শীতল গলায় বলে, আচ্ছা ঠিক আছে। বলে গাড়ি থেকে নেমে যেতে যেতে সবার উদ্দেশ্যে বলে ওঠে, তোর একটু থাক, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি। কথাটা শেষ করে গাড়ির দরজা সজোরে বন্ধ করে দিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা শুরু করে শাওন। গাড়িতে উপস্থিত বাকি তিনজন ব্যক্তি একবার শাওন তো একবার চিত্রার দিকে তাকাতেই ব্যস্ত। চিত্রা জানালা দিয়ে হালকা মাথাটা বের করে শাওনের উদ্দেশ্যে কিছুটা উঁচু গলায় প্রশ্ন ছাড়ে, ড্রাইভার কেন ভাইয়া? আর আপনি কোথায় যাচ্ছেন? আপনি যাবেন না নাকি? শাওন যেতে যেতে স্বাভাবিকভাবেই উত্তর দেয়। না। চিত্রা অবাক হয়, আবারও প্রশ্ন ছড়ে, না মানে কেন যাবেন না ভাইয়া? শাওনের ছোট জবাব, ইচ্ছে নেই তাই। চিত্রা এবার ভীষণ অবাক হয়। মানুষটার হঠাৎ কি হলো তার মাথায় আসে না। সে গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে শাওনের সামনে গিয়ে পথ আটকে ধরে, চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করে, কেন যাবেন না আপনি? শাওন হাঁটা থামিয়ে সামনে দাঁড়ানো চিত্রার দিকে তাকায় আর ঠান্ডা গলাতে শান্তভাবে জবাব দেয়, আমার যাওয়া না যাওয়া নিয়ে হঠাৎ করে তুই কেন তো মাথা ঘামাচ্ছিস? আমার যাওয়া না যাওয়াতে তোর কি কোনো যায় আছে?
শাওনের কথাতে চিত্রা বেশ অপ্রস্তুত হয়ে পড়ে, সাথে অবাকও, কিন্তু কিছু বলে না। চিত্রা বুঝতে পারে শাওন বারবার তাকে সামনে বসতে বলার পরও সে সামনে না বসাতে রেগে গেছে। শাওন চিত্রাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে চিত্রা শাওনের হাত টেনে ধরে তাকে আটকে দেয়। শাওন পেছনে ফিরে চিত্রার দিকে দৃষ্টি রাখে। চিত্রা করুণ চোখে শাওনের দিকে তাকিয়ে থাকে। শাওন ঠান্ডা গলাতেই জিজ্ঞেস করে, কি চাই? চিত্রা ছলো ছলো চোখ নিয়ে করুণ স্বরে বলে, চলো না ভাইয়া। চিত্রার এমন করুণ চাহনি উপেক্ষা করার মতো সাধ্য শাওনের নেই। তার মনের মধ্যে যে অল্প স্বল্প রাগের আবির্ভাব হয়েছিল তা চিত্রার করুণ চোখের চাহনিতেই গলে জল। শাওন চিত্রার কাছে দুপা এগিয়ে আসে। চিত্রার চোখ থেকে গাল বেয়ে জল গড়িয়ে পড়ার আগেই তা নিজের হাত দিয়ে মুছে দেয়। তারপর চিত্রার এক হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। শাওন গাড়ির দরজা খুলে দিলে চিত্রা এগিয়ে গিয়ে বসে পড়ে। শাওন এসে ড্রাইভিং সিটে বসে। তারপর নিজের বসা সিট থেকে চিত্রার দিকে কিছুটা ঝুঁকে তার সিট বেল্টটা লাগিয়ে দেয়। চিত্রা লক্ষ্য করে শাওনের নাকে মুখে মৃদু মৃদু ঘামের জমে আছে। সে গাড়ির সামনে রাখা টিস্যু বক্স থেকে টিস্যু বের করে শাওনের মুখের ঘামের কণাগুলো মুছে দেয়। শাওন সিট বেল্ট ঠিক করতে করতে চিত্রার দিকে তাকিয়ে নীরবে হেসে দেয়। অতঃপর চিত্রার সিট বেল্ট বেঁধে দিয়ে নিজের সিট বেল্ট ঠিক মতো বেঁধে গাড়ি চালানো শুরু করে। চিত্রার বাকি কাজিনদের গাড়িটা বেশ কিছুক্ষণ আগেই ছেড়ে দিয়েছিল, যার কারণে হয়তো ওরা অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে। শাওনের গাড়ির পেছনে বসে থাকা 3 জন ব্যক্তি গল্প আর হাসিতে মত্ত, কিন্তু চিত্রা সে সামনে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না, শুধু একটু পরপর শাওনের দিকে আর চোখে তাকাচ্ছে। আর শাওন তো গাড়ি চালাতে চালাতেই কিছুক্ষণ পরপর চিত্রার দিকে তাকাচ্ছে। বেশ কিছুটা সময় পর তারা মিথিদের বাসায় চলে আসে। ঘড়িতে তখন সন্ধ্যা 7:30 বাজে। চিত্রারা সবাই মিলে বাড়ির ভেতরে প্রবেশ করতে না করতেই মাহি দৌড়ে এসে হামলে পড়ে শাওনের এক হাত জড়িয়ে ধরে আর গদগদ হয়ে বলা শুরু করে, ভাইয়া তোমরা এসে পড়েছো? আসতে কোনো সমস্যা হয়নি তো তোমাদের? দিল তো এই মেয়ে চিত্রার মাথাটা গরম করে। চিত্রা জানতো এই মেয়ে এমন কিছুই করবে, দেখেই এসে পড়েছে। তারপরও জিজ্ঞেস করছে, ভাইয়া তোমরা এসে পড়েছো? আর আসতে তো যদি কোনো সমস্যাই হতো তাহলে কি সবাই এত সহি সালামতে আসতে পারতো? যত সব ফাউল প্রশ্ন, হুদাই কি দরকার আছে এমন প্রশ্ন করার? আর এতজনকে বাদ দিয়ে শুধু শাওনকেই কেন প্রশ্ন করতে হবে? ওর সাদে কি আর ঢঙ্গি মেয়ে বলি নাকি একে? এসব ভাবতে ভাবতেই চিত্রার নাক মুখ বিরক্তিতে কুঁচকে যায়। মাহির করা কাণ্ডে শাওন যতটা না বিরক্ত হয়েছে তার থেকে বেশি বিরক্ত হয়েছে মনে হয় চিত্রা মাহির দিকে এমন চোখ করে তাকিয়ে আছে যাতে করে মনে হচ্ছে মাহিকে নিজের 2 চোখ দিয়েই ভস্ম করে দিবে সে। শাওন মাহিকে কিছু বলছে না দেখে চিত্রার বিরক্ত আর রাগ যেন দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, কিন্তু চিত্রা সেটা নিজের ভেতরেই রাখে, বাইরের কাউকে কিচ্ছুটি বুঝতে দেয় না। শাওন এক পলক চিত্রার দিকে তাকায়, তারপর মাহির কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বেরস গলায় জবাব দেয়, না, কোনো সমস্যা হয়নি। বলে সামনের দিকে এগিয়ে সোফায় হলুদের কোণে সেজে বসে থাকা মিথির সাথে কিছু কথা বলে পাশে বসা ইনায়াকে জিজ্ঞেস করে, ইনায়া, আম্মু কোথায়? ইনায়া শাওনকে একটা ঘরের দিকে তাক করে বলে ওঠে, আমু মামনিদের ঘরে ভাইয়া। শাওন নীরবে সে ঘরের উদ্দেশ্যে চলে যায়। চিত্রা দৌড়ে এগিয়ে এসে মিথিকে জড়িয়ে ধরে, মিষ্টি হেসে বলে ওঠে, বাহ, আমার ভাবিটাকে তো সেই মিষ্টি লাগছে। চিত্রার ভাবির সম্বোধনে মিথি কিছুটা লজ্জা পায়। চিত্রা এবার মিথিকে ছেড়ে দিয়ে তার কানের দুপাশে হাত নেড়ে নজর তাড়ানোর মতো করে বলে, কারো নজর না লাগুক। হেসে ওঠে মিথি, সাথে ইনায়াও। মিথি চিত্রার এক হাত টেনে তাকে তার পাশে বসিয়ে দিয়ে মিষ্টি করে বলে ওঠে, তোমাকেও খুব সুন্দর লাগতেছে বনু, একেবারে পরীর মতো। চিত্রা হেসে দেয়। পাশে বসা ইনায়ার উদ্দেশ্যে বলে, তুমি কেন আমাদের বাসায় গেলে না ইনায়া? ইনায়া সরল চোখে তাকায় চিত্রার দিকে, কিছুটা আফসোসের সুরে বলে, আমি তোমাদের বাসাতে যেতে চেয়েছিলাম আপু, কিন্তু আম্মু জোর করে এখানে নিয়ে আসছে। অপর পাশ থেকে মাহি খোঁচা মেরে বলে ওঠে, সবাই কি শুধু তোমাদের বাসাতেই যাবে নাকি? আমাদের বাসায় কি কেউ থাকবে না? মাহির কথায় চিত্রা তার দিকে তাকায়। যদিও মাহির সাথে কথা বলার বিন্দুমাত্র আগ্রহ তার মধ্যে নেই, তবুও মুখের মধ্যে মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলে ওঠে, সেটা না আপু, ইনায়া যদি শাওন ভাইয়ার সাথে আমাদের বাসায় যেত তাহলে ও ভাইয়ার গায়ে হলুদের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারতো, আমাদের সাথে এখন তোমাদের বাসায় আসতে পারতো। আর এখানে
এখন মিথি আপুর হলুদের অনুষ্ঠান অ্যাটেন্ড করতো, তাহলে ইনায়াকে আর কোনো কিছুই মিস করতে হতো না। আর পরে না হয় আমাদের সাথে গিয়ে এখানেই তোমাদের বাসায় থেকে যেত। এজন্যই বললাম আর কি। চিত্রার কথা শুনে মাহির আর কিছু বলে না, মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল। এই মেয়েটা কিছুতেই চিত্রাকে সহ্য করতে পারে না। যখনই চিত্রাকে তার আশেপাশে দেখে তখনই কেমন যেন একটা ভাব ধরে থাকে। কেন এমন করে চিত্রা নিজেও বুঝতে পারে না। মাহি আর চিত্রা সমবয়সী হওয়ার পরও চিত্রা সবসময় মাহিকে আপু বলেই সম্বোধন করে। চিত্রার মনে হয় এতে করে যেন মেয়েটা আরও বেশি ভাব ধরে তার সামনে। পাশ থেকে মিথি চিত্রার এক হাত নিজের হাতের মধ্যে নিয়ে নরম স্বরে বলে, তুমি মাহির কথায় কোনো কিছু মনে করো না বনু, ও এমনই। চিত্রা মিথির ধরে রাখা হাতের উপর নিজের আরেক হাত রেখে বলে ওঠে, আরে না আপু, আমি কিছু মনে করিনি। বলে আবারও মিথিকে আলগা করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর মিথির হলুদের অনুষ্ঠান শুরু হলে চিত্রা, জান্নাত আর ইনায়া সবাই মিথির গায়ে হলুদ ছোঁয়ায়। সবাই কিছুক্ষণ নাচ গানে মত্ত হয়, হই হুল্লোড় করে। তারপরে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সবার সাথে কুশলাদি শেষ করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন প্রায় রাত 11টা বাজে। সকলে নাচানাচি করার কারণে বেশ ক্লান্ত, যার কারণে গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ে। পেছনে জান্নাত সহ বাকি দুজনও ঘুমে বিভোর। শাওন ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে আর চোখে চিত্রাকে দেখছে। মেয়েটা ঘুমিয়ে গেছে। মাঝে মাঝে গাড়ির ধাক্কার কারণে তার মাথাটা বারবার একবার এপাশ তো একবার ওপাশে হেলে গিয়ে গাড়ির জানালার সাথে বাড়ি খাচ্ছে। শাওন এবার গাড়িটা একটু ব্রেক করে। চিত্রার ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালের মাঝ বরাবর একটা গাঢ়ভাবে চুমু এঁকে দেয়। তারপর চিত্রার সিট বেল্টটা আলগা করে দিয়ে তার কাঁধে চিত্রার মাথাটা রাখে। গাড়ি স্টার্ট দিয়ে আবারও চালানো শুরু করে। গাড়ির জানালাটা হালকা খোলা থাকার কারণে জানালার ফাঁক দিয়ে ঢোকা বাতাসে চিত্রার খোলা এলোকেশি চুলগুলো বারবার শাওনের চোখে মুখে আছড়ে পড়ে। একটা মিষ্টি ঘ্রাণ গিয়ে শাওনের নাকে প্রবেশ করে। শাওন নাক টেনে জোরে শ্বাস নিয়ে গভীরভাবে সেই ঘ্রাণটা অনুভব করার চেষ্টা করে। প্রশান্তিতে চোখ জোড়া হালকা বুজে নেয় সে। প্রিয়সীর মাদকতায় মুহূর্তেই বেসামাল হয়ে পড়ে সে। হঠাৎ চিত্রা ঘুমের মধ্যে কিছুটা নড়ে চড়ে নিজের একটা হাত শাওনের বুক বরাবর তুলে রাখে, যা শাওনকে আরও ভেতর থেকে নাড়িয়ে দেয়। এই মুহূর্তে শাওনের গাড়ি চালানোতে বেশ অসুবিধা হচ্ছে। সে কিছুতেই গাড়ি চালানোতে মনোযোগ দিতে পারছে না। আর পারবেই বা কী করে? নিজের এতটা কাছে ভালোবাসার মানুষটা থাকলে কি কোনো মানুষই সহজে ঠিক থাকতে পারে, নাকি অন্য কোনো কাজে নিজের মনোনিবেশ ধরে রাখতে পারে? কিন্তু তবুও শাওন নিজেকে যত সম্ভব সংযত রেখে খুব সাবধানতার সহিত গাড়ি চালাচ্ছে। চিত্রাদের বাসায় আসতে আসতে বেশ রাত হয়ে যায়। চিত্রারা বাসায় চলে এসেছে, কিন্তু তবুও কারো ঘুম ভাঙার নাম নেই। পুরোটা রাস্তা তারা ঘুমিয়েই এসেছে। শাওন বাড়ির সামনে গাড়িটা ব্রেক করে চিত্রাকে তার সিটে ঠিকভাবে বসিয়ে দিয়ে প্রায় 15 মিনিট ধরে তার দিকে তাকিয়ে আছে। ঘুমের মধ্যেও মেয়েটাকে কি মায়াবী না লাগছে। শাওনের কিছুতেই চিত্রাকে ডেকে তার ঘুমটা নষ্ট করার ইচ্ছে হচ্ছে না। তার মনে হচ্ছে এভাবে সারাটা রাত সে চিত্রার মুখের দিকে তাকিয়ে থাকুক। কিন্তু তা কি আর সম্ভব? তবে পেছনের সিটে জান্নাতরা না থাকলে হয়তো শাওন এই অসম্ভবকেও সম্ভব করত। বেশ অনেকটা সময় তাকিয়ে থাকার পর শাওন আবারও চিত্রার কপালে নিজের ঠোঁট জোড়া ছোঁয়ায়। তারপর মৃদু স্বরে ডেকে ওঠে, চিত্রা। চিত্রার মধ্যে কোনো নড়চড় নেই। শাওনের ডাকটা হয়তো চিত্রার কান পর্যন্ত ঠিকভাবে পৌঁছাতেই পারেনি। শাওন দ্বিতীয়বার ডেকে ওঠে, চিত্রা। চিত্রার মধ্যে এবারও কোনো রেসপন্স নেই। শাওন একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর চিত্রার গাল আর উন্মুক্ত গলা জুড়ে নিজের 2 আঙ্গুল স্লাইড করতে থাকে। কেঁপে ওঠে চিত্রা। শরীরের প্রতিটা লোম মুহূর্তে খাড়া হয়ে যায় তার। তা দেখে শাওন হেসে দেয়। চিত্রা নিভু নিভু করে চোখ খুলে তাকায়। শাওন নিজের সিটে ঠিকভাবে বসে পড়ে আর চিত্রার দিকে দৃষ্টি রেখে বলে ওঠে, আমরা বাসায় চলে এসেছি ম্যাডাম, এত ঘুমালে চলবে? চিত্রা ঘুমু ঘুমু চোখ জোড়া নিয়েই শাওনের দিকে তাকায়। শাওন একবার পেছনে ফিরে তাকায়। পেছনে দেখে তিনজনে একে অপরের উপর ভর দিয়ে গভীর ঘুমে বিভোর। শাওন এবার সামনের দিকে দৃষ্টি রেখে গাড়ির হর্নটা চেপে ধরে। গাড়ির হর্নের শব্দে ধরফরিয়ে ওঠে তিনজনই। চিত্রারও ঘুম ঘুম ভাব কেটে যায়। শাওন লুকিং গ্লাসে একবার পেছনে দেখে সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমরা বাসায় এসে পড়েছি, এখন যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো,
তবে গাড়িতে ঘুমাতে চাইলে ঘুমাতে পারো, আমি গেলাম। বলে শাওন গাড়ি থেকে নেমে বাড়ির দিকে চলে যায়। চিত্রারা গাড়ি থেকে নেমে কোনো মতে বাসার ভেতরে গিয়ে যে যেখানে জায়গা পায় সেখানে শরীর এলিয়ে ঘুম দেয়। বাড়ির আত্মীয় স্বজন সহ সবাই ঘুমিয়ে পড়েছে। রাত 2টা অবধি কারো জেগে না থাকারই কথা, তার উপর আবার সারাদিনের ক্লান্তি। কিছুক্ষণ পর শাওন উপর থেকে নেমে রান্নাঘরে ফ্রিজের পানি নিতে আসে আর দেখতে পায় সবাই যে যার মতো যেখানে সেখানে শুয়ে আছে। শাওন রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে নিজের পিপাসা মেটায়। তারপর সিঙ্গেল সোফার মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে পড়া চিত্রার দিকে তাকিয়ে হেসে দেয়। তার কাছে এগিয়ে আসে, ঘুমন্ত অবস্থাতেই কোলে তুলে নেয় তাকে আর হাঁটা শুরু করে চিত্রার রুমের দিকে। সিঁড়ি বেয়ে উপরে উঠে শাওন চিত্রাকে তার রুমে ঠিকমতো শুয়ে দিয়ে পায়ের জুতা জোড়া খুলে দেয়। কিছুক্ষণ অপলক তাকিয়ে থেকে মুখ জুড়ে ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর রুমের এসিটা অন করে নীরবে রুম থেকে বেরিয়ে যায় আর যাওয়ার সময় ফাহমিদা চৌধুরীকে ডেকে জান্নাত সহ বাকিদেরকেও ডেকে রুমে নিয়ে আসতে বলে। তখন বাজে সন্ধ্যা 6টা। শেরওয়ানি পরে বিয়ের সাজে রেডি হচ্ছে কবির আর তাকে সাহায্য করছে আবরার শাওন চৌধুরী। খয়েরি রঙের শেরওয়ানি পরেছে কবির, সাথে ম্যাচিং করা খয়েরি রঙের প্যান্ট আর পায়ে রাজকীয় জুতা। শাওন কবিরের মাথায় সাদা রঙের পাগড়িটা পরিয়ে দেয়। কবিরের বরবেশে সাজ একেবারে কমপ্লিট। অসম্ভব সুন্দর লাগছে কবিরকে। তার চেহারায় আর মুচকি মুচকি হাসিতে মনে হচ্ছে দুনিয়ার সকল সৌন্দর্যগুলো তার কাছে এসে ধরা দিচ্ছে। কবির আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। শাওন কবিরের কাঁধে এক চাপড় বসিয়ে দাঁত বের করা হাসি দিয়ে বলে, তোকে কি লাগছে মাইরে? পুরো রূপকথার রাজ্যের রাজপুত্র। মেথি, ভাবি দেখলে তো পুরো ফিদে হয়ে যাবে আজকে। শাওনের কথা শুনে আর কথা বলার ভঙ্গি দেখে হেসে দেয় কবির। পেছন ফিরে শাওনের পেটে মৃদু খোঁচা মেরে বলে ওঠে, এরপরে তোর পালা বস। সো এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দে। শাওন কবিরের সামনে টান টান হয়ে দাঁড়িয়ে পুরো দমে বলে ওঠে, পুরো প্রস্তুতি নেওয়া আছে বস। তোরা চাইলে এখনই বিয়েটা করে নিতে পারি, আমার তরফ থেকে কোনো সমস্যা নেই। শাওনের কথায় কবির হেসে দেয়, বলে ওঠে, বাহ, বিয়ে করা তো দেখতেছি ভালোই তাড়া। শাওন একটা ইনোসেন্ট চেহারা নিয়ে তাকায় কবিরের দিকে আর গলায় কাতরতা মিশিয়ে বলে, তারা তো হওয়ারই কথা। আর কতদিন নিজের বাম হাতকে বউ বানিয়ে কাজ চালাবো বল? বেচার আগে তো এবার এই নীরব নির্মম নির্যাতন থেকে রেহে দেওয়া দরকার। কবির শাওনের পিঠের উপর জোরে একটা চাপড় বসিয়ে দেয় আর শব্দ করে হেসে উঠে বলে, তুই আর ভালো হলি না সায়ন। শাওন তিক্ত দৃষ্টিতে কবিরের দিকে তাকায় আর ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা ফুটিয়ে তোলে। কিছুটা কৌতুক করে বলে ওঠে, কেন, তুই কি সাধু সন্ন্যাসী নাকি? এতদিন হাত দিয়ে কাজ চালাসতে মনে হয়, নাকি আবার গোপনে কোনো মাইয়ার লাগে? শাওনের কথাই কবির তাকে মারার জন্য তার দিকে তেড়ে আসতেই শাওন হু হু করে হাসতে হাসতে বিছানার উপর উঠে পড়ে। কবিরও হাসতে হাসতে শাওনকে ধরার জন্য বিছানার উপর উঠে পড়লে শাওন এক লাফে বিছানা থেকে নেমে পড়ে, কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় আর হাসতে হাসতে গলায় আরও কিছুটা রস মিশিয়ে রসিয়ে রসিয়ে বলে, তবে আজকে থেকে তোকে আর কষ্ট করে হাত দিয়ে কাজ চালাতে হবে না বস। আজকের পর থেকে তোকে বিকট শব্দ গোপনের শব্দ শুনে কাজ চালাতে হবে। এইটুকু বলে শাওন একটি প্রশান্তি অনুভব করার মতো ভান ধরে আবারও বলে ওঠে, এসব শব্দ শুনতে কতটাই না মধুর লাগে। কবির তেড়ে এসে শাওনকে কয়েকটা উদুম কেলানি বসিয়ে দেয়। শাওন পেট চেপে ধরে হাসতে হাসতে ফ্লোরে লুটিয়ে পড়ে। কবির শাওনকে লাগামহীন ভাষায় কিছু গালি দিতে দিতে নিজেও হাসিতে গড়াগড়ি খাওয়া শুরু করে। কবির আর শাওন যখন হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ঠিক তখনই কবিরের ফোনটা বেজে ওঠে। কবির হাসি সংযম করে উঠে দাঁড়ায়, পকেট থেকে ফোন বের করে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে মিথিলা, সাথে একটা লাল রঙের লাভ দিয়ে সেভ করা নাম্বারটা। শাওন উঠে দাঁড়ায় আর কবিরের ফোনের স্ক্রিনে মিথিলার নামটা দেখে বাঁকা হেসে বলে ওঠে, ওই ওই গুডু, তোমার আজ রাতের এর তো দেখছি আর তর্সেছে না। মনে তো হচ্ছে আজকে রাতের T20 ম্যাচটা বেশ ভালোই জমবে।
বলে আবারও দাঁত কেলিয়ে হু হু করে হেসে ওঠে শাওন। কবির বিছানা থেকে বালিশটা তুলে শাওনের দিকে জোরে ছুঁড়ে মারে। শাওন সেটাকে ক্যাচ ধরে নেয়। কবির আবারও শাওনের উদ্দেশ্যে কিছু অশ্রাব্য ভাষায় গালি সারে। শাওন কবিরকে আরেকটু জ্বালিয়ে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। শাওন রুম থেকে বের হতেই কবির মিথির নাম্বারে কল দেয়। চিত্রার রুমে পরপর 5 জন বিউটিশিয়ান মেয়ে এক এক করে চিত্রা, জান্নাত, পূজা, ছোঁয়া সহ বিয়ে বাড়িতে আসা আরও অনেকেই সাজিয়ে দিচ্ছে। মূলত তাদেরকে নিয়ে আসাই হয়েছে সবাইকে সাজানোর জন্য। চিত্রা আজকে একটা হালকা আকাশি রঙের লেহেঙ্গা পরেছে, যার পুরোটা জুড়ে গোল্ডেন আর সিলভার কালারের ডায়মন্ড খচিত স্টোনের কাজ করা। পুরো লেহেঙ্গা জুড়ে বসানো মুক্তোর দানার মতো স্টোনগুলো লাইটের আলোতে শুধু চকচক করছে। অসাধারণ গর্জিয়াস পুরো লেহেঙ্গাটা, যা চিত্রার শরীরে বেশ সুন্দর মানিয়েছে। একজন বিউটিশিয়ান মেয়ে চিত্রার কথা মতো মুখে হালকা করে মেকআপ, চোখের মধ্যে হালকা কাজল আর ঠোঁটে গাঢ় করে লাল খয়েরি শেডের লিপস্টিক দিয়ে দেয়। তারপর চিত্রা লম্বা চুলগুলো সুন্দর করে মাথার উপরের দিকে খোপা আকারে বেঁধে দেয়, আর একপাশে সুন্দর করে লাল টকটকে তাজা তাজা 3টে গোলাপ ফুল গুজে দেয়। কানের দুপাশ দিয়ে কিছু বক আকারে চুল ছেড়ে রাখলো। সেদিন চিত্রা নিজে এভাবে চুলগুলো বাঁধলো, আজকে চুল বাঁধাটা একেবারে অন্যরকম শোভনীয় হয়েছে, পরিপাটি আর অসাধারণ। বিউটিশিয়ান মেয়েটা এবার চিত্রার উন্মুক্ত গলায় একটা ডায়মন্ডের নেকলেস, সাথে কানের 2টো ম্যাচিং ইয়াররিং আর কপালে সুন্দর একটা টিকলি পরিয়ে দিল, যেগুলো চিত্রাকে তার ভাই কবির গিফট করেছে বিয়ে উপলক্ষে। চিত্রাকে সাজানো শেষ হলে বিউটিশিয়ান মেয়েটা চিত্রার দিকে তাকিয়ে মুগ্ধতার হাসি হেসে ওঠে। সে চিত্রার পুরো সাজের মধ্যে কোনো রকম কমতি খুঁজে পায় না। এই মুহূর্তে চিত্রাকে তার কাছে পূর্ণিমার আকাশে ভেসে বেড়ানো পরীদের মতোই বোধ হয়। মেয়েটা নীরবে চিত্রাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, মিষ্টি সুরে বলে, ম্যাম, আপনাকে সত্যি অনেক বেশি সুন্দর লাগছে। আজ পর্যন্ত অনেক মেয়ে মানুষকে দেখেছি, নিজের হাতে সাজিয়েছি, কিন্তু আপনার মতো সুন্দর মেয়ে আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি, তাই সাজানোর মতো সৌভাগ্যটাও হয়নি। মেয়েটার কথায় চিত্রা হেসে দেয়। আয়নার দিকে তাকিয়ে নিজেকে ভালো মতো দেখে নেয়। মেয়েটা এবার নিজের ফোন বের করে হাসি মুখে বলে ওঠে, ম্যাম, আপনার সাথে একটা সেলফি নিতে চাই। চিত্রা মেয়েটার দিকে তাকায়। মেয়েটার হাতের ফোনটা নিজের হাতে নিয়ে নিজেই বেশ কয়েকটা সেলফি তুলে দেয়। মেয়েটা এতে ভীষণ খুশি হয়। রুমে উপস্থিত সকলেরই মোটামুটি সাজ কমপ্লিট। ময়নামতিও আজকে সুন্দর করে সেজেছে। সে একটা মিষ্টি কালারের পাকিস্তানি 3 পিস পরেছে, মুখে কোনো মেকআপ করেনি, কিন্তু তবুও মেয়েটাকে বেশ সুন্দর দেখাচ্ছে। অপরদিকে জান্নাত তো পুরো চিত্রাকে কপি করেছে। ছোঁয়ার পূজাও অনেক সুন্দর দেখাচ্ছে। সবার সাজগোজ কমপ্লিট হলে সবাই নিচে চলে আসে। বাড়ির আত্মীয় স্বজনরা সবাই চিত্রার অনেক প্রশংসা করে। জাহানারা বেগম চিত্রার কাছে এগিয়ে এসে একমাত্র আদরের মেয়ের নজর কেটে দেয়। আমজাদ আহমেদও মেয়ের মাথায় হাত বুলিয়ে স্নিগ্ধতার হাসি দেয়। অতঃপর আমজাদ আহমেদ সবাইকে গাড়িতে ওঠার তাড়া দেয়। সবাই গিয়ে যে যার মতো গাড়িতে গিয়ে বসে। চিত্রা, জান্নাত, পূজা, ছোঁয়া, ফাহমিদা চৌধুরী আর আয়াত একটা গাড়িতে উঠেছে। আয়াতকে আজকে সাদা পাঞ্জাবি পরানো হয়েছে, বেশ সুন্দর মানিয়েছে তাকে। আয়াতের মিষ্টি তুলতুলে মুখটার দিকে তাকালে মনে হয় গাল দুটো টেনে একটু আদর করে দিই। একে একে সামনের 3টা গাড়ি ছেড়ে দেয়। হঠাৎ চিত্রা খেয়াল করে সে তার ফোনটা রুমে রেখে এসেছে। তাদের গাড়িটা যেহেতু এখনও ছাড়েনি, তাই সে দ্রুত গাড়ি থেকে নেমে ফোন আনার উদ্দেশ্যে বাড়ির ভেতরে চলে যায়। এবার বরের জন্য সুন্দর করে সাজানো গাড়িটাও কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, যার সামনের সিটে আমজাদ আহমেদও বসেছিলেন। এদিকে ইরফান চৌধুরীও গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিলে ফাহমিদা চৌধুরী চিত্রার কথা বলে ওঠেন। ইরফান চৌধুরী জানান শাওন আছে, চিত্রা শাওনের গাড়িতেই যাবে। ফাহমিদা চৌধুরী আর কিছু বলেন না। এরপর একে একে 5টা গাড়ি পরপর চিত্রাদের বাসার গেট দিয়ে বেরিয়ে যায়। এদিকে চিত্রা নিজের রুমে গিয়ে ফোন খুঁজতে শুরু করেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না, যার কারণে সে বেজায় বিরক্ত হয়। রুমের ড্রয়ার থেকে শুরু করে সবখানে খোঁজার পর অবশেষে ফোন পায় নিজের বিছানার বালিশের নিচে। অথচ রুমে আসার পর কতবার না বিছানাটা উল্টিয়ে পাল্টিয়ে দেখলো সে, কিন্তু বালিশ উল্টিয়ে দেখার কথা তার মাথাতেও আসলো না, যার কারণে সে নিজের উপরই সবচেয়ে বেশি বিরক্ত হলো। ফোন পেয়ে চিত্রা দ্রুত পায়ে রুম থেকে
থেকে বের হতে গিয়েও আবারও ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে একটু খুঁটিয়ে দেখে একটা ছোট্ট কালো টিপ নিয়ে কপালের মাঝখানে চেপে ধরলো। তারপর আবারও দুহাতে লেহেঙ্গাটা তুলে ধরে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। শাওন রেডি হয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে ওপর থেকে নিচে নামছিল। হঠাৎ ড্রয়িং রুমের মাঝ বরাবর তার দৃষ্টি যেতেই তার পা স্থির হয়ে যায়। চোখজোড়া নিবদ্ধ হয়ে থাকে ড্রয়িং রুম থেকে বাইরে যাওয়া সদর দরজার দিকে। চিত্রা দুহাতে লেহেঙ্গাটা উঁচিয়ে ধরে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। লেহেঙ্গার ফিনফিনে পাতলা ওড়না দিয়ে চিত্রার উন্মুক্ত মেধীন পেট আর মসৃণ কোমর ঢেকে রাখার চেষ্টা করলেও দ্রুত হাঁটার কারণে পেছন থেকে ওড়নাটা সরে গিয়ে চকচকে হলুদ সাদা কোমরটা শাওনের চোখের সামনে ঝলক মেরে উঠল, যা দেখে শাওনের মতো আস্ত দানবীয় পুরুষটিরও পুরো শরীর কেঁপে উঠল। থমকে গেল তার পুরো দুনিয়া। মনের মধ্যে জেগে উঠল ২৭ বছরের পুরুষ সত্তার কামুক বাসনারা। মুহূর্তের জন্য তার মনে হতে লাগলো সে আর নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। তার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ শুরু করে দিয়েছে, যাদের স্লোগান একটাই, তাদের জেগে ওঠা কামুক বাসনার অবসান ঘটাও, অবসান ঘটাও। শাওন নিজে ডান হাতটা দিয়ে শক্ত করে সিঁড়ির সাইডের হাতলটা মুষ্টিবদ্ধ করে ধরে রেখে নিজেকে কন্ট্রোল করার বৃথা চেষ্টা চালায়। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, কি ফিগার মায়েরি, বফের জন্মে আমার ফিগার দেখে নে। উফ, এক ঝলক দেখাতে পুরো শরীরের নিচ থেকে উপরের প্রত্যেকটা অংশ দাঁড় করিয়ে দিল। নিজে নিজেই আনমনে হেসে ওঠে শাওন। বাম হাতে নিজের মাথায় বাড়ি দেয় আর মুচকি হেসে মাথাটা নিচু করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। হঠাৎ শাওনের ভেতরের সত্তাটা হুট করে জেগে ওঠে, শাওনকে তাচ্ছিল্য করে প্রশ্ন করে, এটুকুতে এই অবস্থা হলে হবে? যখন চোখের সামনে সবকিছু প্র্যাকটিক্যালি খোলা অবস্থায় দেখবি তখন কি হবে তোর? স্থির থাকতে পারবি তো, নাকি দেখা মাত্র হুমড়ি খেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়বি? বলে খিলখিলিয়ে হেসে উঠল। তারপর একটা সিরিয়াস ভাব নিয়ে গম্ভীর গলায় আবারও বলে উঠল, তোর মতো সুপুরুষকে তো এতটা দুর্বল হওয়া মানায় না শাওন, কিছুতেই মানায় না। বলে সেই সত্তাটা আস্তে আস্তে ধোঁয়াশার মধ্যে হারিয়ে গেল। শাওন তার কথায় একটু অসহায় বোধ করলো। সে ভাবতে থাকে তার ভেতরের রুহুটা তাকে বেশ জটিল প্রশ্ন করে ফেলেছে, তাচ্ছিল্য করে ফেলেছে। আসলেই তো চিত্রাকে এক ঝলক দেখে শাওনের পুরো অবস্থা খারাপ, কিন্তু যখন চোখের সামনে সব কিছু দেখবে তখন কি করবে সে? কিভাবে ঠিক থাকবে আর কিভাবে বা নিজেকে সামলাবে? তাহলে কি ওর কথাই ঠিক, দেখা মাত্রই হুঁশ জ্ঞান হারিয়ে সে অজ্ঞান হয়ে পড়বে? শাওনের মাথার মধ্যে যখন এসব নানান চিন্তা ভাবনারা ঘুরপাক খাচ্ছিল, তখনই জাহানারা বেগম সদর দরজা দিয়ে বাইরে থেকে ভেতরে প্রবেশ করলো আর শাওনের উদ্দেশ্যে বলে উঠল, বাবা, তোমার কি হয়নি এখনো? চিত্রা তোমার জন্য বাইরে অপেক্ষা করে আছে। জাহানারা বেগমের কথায় শাওন ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আর কোনো মতে জাহানারা বেগমের কথায় জবাব দেয়, এই তো ফুপি, হয়ে গেছে, আমি বাইরে যাচ্ছিলাম। বলে জাহানারা বেগমের পিছু পিছু হাঁটা ধরে। শাওন আজকে সাদা রঙের পাঞ্জাবি আর পায়জামা পরেছে, সাথে চিত্রার লেহেঙ্গার রঙের সাথে ম্যাচিং করা একটা আকাশি রঙের লম্বা ওড়না গলায় এক প্যাচ দিয়ে সামনে আর পেছনে ফেলে রেখেছে। পাঞ্জাবির গলার অংশটা গলা থেকে বুক বরাবর বেশ সুন্দর করে এমব্রয়ডারি করা, যার প্রতিটা কাজ অতীব সূক্ষ্ম। পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গোটানো, লোমযুক্ত হাতে একটা সোনার মতো চকচকে ঘড়ি পরেছে আর পাঞ্জাবির দুটো বোতাম খোলা। গলার নিচে বর ফ্রেমের কালো সানগ্লাসটা ঝুলিয়ে রেখেছে। চুল আর দাড়িগুলো বরাবরের মতোই পরিপাটি করে নিজের জায়গায় পড়ে আছে। শাওন বাইরে বেরিয়ে আসে। বাইরে জাহানারা বেগম সহ বেশ কিছু আত্মীয় স্বজনরা আছে, ওনারা যাবেন না, বাসাতেই থাকবেন। শাওন দেখতে পায় চিত্রা একটা জায়গায় মুখ কালো করে দাঁড়িয়ে আছে। জাহানারা তাকে রেখে চলে যাওয়াতে সে খুব কষ্ট পেয়েছে, কারণ সে চেয়েছিল জান্নাত আর ছোঁয়াদের সাথে একসাথে পুরোটা রাস্তা মজা করতে করতে যেতে, কিন্তু তার আশাটা আর পূরণ হলো না, যার কারণে বেশ কষ্টও পেয়েছে সে। শাওন চিত্রার দিকে একটু না তাকিয়ে গাড়ির সামনে গিয়ে চিত্রাকে সামনের সিটে বসানোর উদ্দেশ্যে সামনের গেটটা খুলে দাঁড়িয়ে থাকে। চিত্রা ধীর পায়ে এগিয়ে গিয়ে চুপচাপ সামনের সিটে বসে পড়ে। শাওন গাড়ির বাইরে ঝুলে থাকা চিত্রার লেহেঙ্গার কিছু অংশ গাড়ির ভেতরে তুলে দিয়ে গেটটা আটকে দেয় আর নিজেও জাহানারা বেগমের কাছে বিদায় নিয়ে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসে। চিত্রার দিকে কোনো প্রকার না তাকিয়ে গাড়ি স্টার্ট করে রওনা
রওনা দেয়। কিছুটা পথ অতিক্রম করতে চিত্রা আর চোখে শাওনের দিকে তাকায়। তার চোখ থমকে যায় শাওনের নজর কাড়া ঘায়েল করা সৌন্দর্যে। চিত্রা ভুলে যায় কিছুক্ষণ আগের সকল কষ্ট। সাদা পাঞ্জাবিতে মোড়ানো শাওনের মধ্যে সে এক অন্যরকম মাদকতা খুঁজে পায়, যা তাকে বারবার নিজের দিকে আকৃষ্ট করে। চিত্রার নীরব কামুক চোখজোড়া শাওনের পুরো মুখের মধ্যে ঘুরে ফিরে গিয়ে স্থির হয় গলার মাঝখানে পর্বতের মতো উঁচু হয়ে থাকা ভোকাল কর্ডের উপর। চিত্রার রমণী মনে বাসনা জাগে তা ছুঁয়ে দেখার। সে কিছুতেই ওই একটা জায়গা থেকে নিজের চোখ সরাতে পারে না। তার মনের ভেতরে তোলপাড় শুরু হয়ে যায়। সে নিজের মধ্যে জন্ম নেওয়া এই অনুভূতিগুলোর কোনো নাম খুঁজে পায় না। তার মনে প্রশ্ন জাগে, সে কি শাওনকে ভালোবেসে ফেলেছে? পর মুহূর্তেই আবার মাথা দুদিকে ঝাঁকিয়ে বলে ওঠে, কখনোই না। মুহূর্তেই চিত্রার মনে আবারও প্রশ্ন জাগে, তবে কি সে শাওনের প্রতি আসক্ত হয়ে পড়েছে? এবার চিত্রা স্তব্ধ হয়ে যায়। সে আর কিছু ভাবতে পারে না। হঠাৎ শাওন গাড়ির ব্রেক কষল। চিত্রা হকচকিয়ে যায়। শাওনের দিক থেকে চোখ সরিয়ে একবার সামনের দিকে তাকিয়ে আবারও জিজ্ঞাসু দৃষ্টিতে শাওনের দিকে তাকায়। শাওনের চোখ তখন চিত্রার ওড়না সরে গিয়ে বের হয়ে থাকা খোলা পেট আর লোভনীয় নাভির দিকে স্থির। শাওন আর তাকাতে পারে না। সে ছটফটে তার দৃষ্টি সরিয়ে জানালা দিয়ে বাইরের ধরণীতে নেমে আসা অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। এক হাতে গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে চেপে ধরে, অন্য হাত মুষ্টিবদ্ধ করে কামড়ে ধরে। শাওন হঠাৎ আবারও বাইরের দিক থেকে দৃষ্টি সরিয়ে চিত্রার দিকে এক পলক তাকিয়ে নিজের সিট বেল্ট খুলে চিত্রার কোলের উপর বসে দুই হাতে দুই পা রাখে। চিত্রা কিছু বুঝে ওঠার আগেই এক হাতে চিত্রার কোমর চেপে ধরে, অন্য হাত চিত্রার ঘাড়ের পেছনে রাখে আর তৃষ্ণার্ত উন্মাদের মতো নিজের জাম কালো রঙের উষ্ণ কামুক ঠোঁট জোড়া ডুবায় চিত্রার ঠোঁটের মাঝে। পাগলের মতো চুমু খেতে থাকে চিত্রার সদ্য ফোটা গোলাপের পাপড়ির মতো রিনরিনে ঠোঁট জোড়ায়। দেখে মনে হচ্ছে এখানেই সেই পৌরাণিক কাহিনীর দেবতার পান করা অমৃত লুকিয়ে আছে, যার শাওন এই মুহূর্তে খুব মনোযোগের সহিত চেটেপুটে খাচ্ছে। চিত্রা অস্বস্তিতে দুহাতে লেহেঙ্গাটা নিজের সমস্ত শক্তি দিয়ে খামছে ধরে। তার এই মুহূর্তে কী করা উচিত সে কিচ্ছু বুঝতে পারছে না। কোনো বোধ শক্তি কাজ করছে না। মুহূর্তেই তার পুরো মস্তিষ্ক অকেজো হয়ে আছে। শাওন এবার এক হাতে গাড়ির সিটটা পেছনের দিকে হেলিয়ে দেয় আর নিজের সমস্ত শরীরের ভার চিত্রার উপরে ছেড়ে দিয়ে পাগলের মতো চিত্রার ঠোঁটজোড়া নিজের করে নিতে থাকে। এত বড় একটা দানব আকৃতির মানুষ চিত্রার ছোট্ট শরীরের উপর নিজের সমস্ত ভার ছেড়ে দেওয়ায় চিত্রা প্রায় গাড়ির সিটের সাথে মিশে যায়। তার পুরো শরীর কাঁপছে, দম বন্ধ লাগছে। নিজের কাছ থেকে শাওনকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। সে শাওনকে তার থেকে একচুল পরিমাণও নড়াতে পারছে না। আর এমন একটা সুঠাম দেহের অধিকারী পুরুষের কাছে কি চিত্রার মতো ননির পুতুলের আদৌ পেরে ওঠা সম্ভব? বেশ অনেকটা সময় পর চিত্রার ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে শাওন গলাটা হালকা উঁচু করে চিত্রার দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে থাকে। চিত্রা যেন এবার ধরে প্রাণ ফিরে পেল। সে চোখ জোড়া খিসে বন্ধ করে রেখে একটা গভীর নিঃশ্বাস নিল। শাওন তখনও নেশালো চোখে অপলক চিত্রার দিকে তাকিয়ে আছে। চিত্রা এবার নিজের চোখ জোড়া খুলে শাওনের দিকে তাকায় আর নিজের এক হাত বাড়িয়ে শাওনের গলার ওঠানামা করা ভোকাল কর্ডটা ছুঁয়ে দেয়। শাওন সাথে সাথে চিত্রার হাতে চুমু খায়। চিত্রা হাত সরিয়ে নেয়। তার পুরো সর্বাঙ্গ জুড়ে শীতল হাওয়া বয়ে যায়। ঘাড় বাঁকিয়ে দৃষ্টি আলাদা দিকে রাখে আর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমার উপর থেকে সরুন ভাই, আমার ভীষণ অস্বস্তি হচ্ছে, দম বন্ধ লাগছে। শাওন চিত্রার উপর থেকে উঠে নিজের সিটে গিয়ে বসে। শাওন ওঠার সাথে সাথে চিত্রা উঠে বসে, নিজের কাপড় ঠিক করে নেয়। শাওন চিত্রার দিকে একটা পানির পট এগিয়ে দিল। চিত্রা সেটার ঢাকনা খুলে ঢকঢক করে পুরো পানিটা শেষ করে। শাওন ঝুঁকে গিয়ে চিত্রার সিটটা ঠিক করে তার সিট বেল্ট বেঁধে দেয়। চিত্রা এক পলক শাওনের দিকে তাকিয়ে লজ্জা মিশ্রিত চিকন গলায় আস্তে করে বলে ওঠে, আপনার ঠোঁটে লিপস্টিক লেগে আছে ভাইয়া। শাওন মুচকি হাসে, যেই হাসিটা তার চোখে মুখে পূর্ণিমার চাঁদের মতোই চকচক করে উঠল। গাড়ির সামনে রাখা টিস্যু বক্স থেকে টিস্যু বের করে নিয়ে গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকিয়ে নিজের ঠোঁট জোড়া মুছে নিল। তারপর আরেকটা টিস্যু বের করে চিত্রার কিছুটা কাছে এগিয়ে গেল। চিত্রার থুতনির নিচে এক হাত রেখে টিস্যু দিয়ে চিত্রার ঠোঁট জোড়া সুন্দর করে মুছে দিল।
চিত্রা লিপস্টিক ওয়াটারপ্রুফ হওয়ার কারণে ঠোঁটে এখনও আগের মতোই আছে, শুধু শাওনের ঠোঁটে একটু লেগেছিল মাত্র। শাওন চিত্রার কপালের সরে যাওয়া টিপটা ঠিকভাবে কপালের মাঝখানে বসিয়ে দিল। চিত্রার দুগালে হাত রেখে আবারও কপালে ঠোঁট ছোঁয়ালো, তারপর নিজের সিটে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে উঠল, আমাকে ধ্বংস করার ফোন দিয়ে আজে মাঠে নেমেছিস, আবার নিজেই কাবাকাবি শুরু করে দিচ্ছিস। সামনে চুমুই তো খেলাম, বেশি কিছু তো করিনি, তাতে এই অবস্থা হলে হবে? বলে শাওন গাড়ি চালাতে মনোযোগ দিয়ে আবারও বলে ওঠে, এইসব নিজেকে অভ্যস্ত করে নেয়, এগুলো তো কেবল নমুনা মাত্র, আসলে খেলাতে পুরোটাই বাকি আছে। চিত্রা বোকার মতো শাওনের দিকে তাকিয়ে আছে আর শাওন মুচকি মুচকি হাসছে। শাওনের কোনো কথাই তার মস্তিষ্কের ধারের কাছে গিয়েও পৌঁছাচ্ছে না। সে তো একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা এখনও ঠিকভাবে বুঝেই উঠতে পারেনি। চিত্রার এমন তাকিয়ে থাকা দেখে শাওন গাড়ি চালাতে চালাতে এই দাঁত কেলিয়ে হেসে দেয়। এরপরে পুরোটা রাস্তার কেউ কাউকে কিছু বলে না, শুধু নীরবে দুটো মানুষ দুজনের দিকে আর চোখে তাকাতে তাকাতেই পুরোটা সময় কাটিয়ে দেয়। তবে চিত্রা শাওনের ভোকাল কর্ড ছুঁয়ে দেখতে পেরে মনে মনে বেশ খুশি হয়, সাথে এক ঝাঁক লজ্জায় রাঙিয়ে যায় তার পুরো মুখশ্রী। অপরদিকে শাওন শরীরের পুরো জোশ নিয়ে বিন্দাস গাড়ি চালাতে থাকে আর একটু পরপর গাড়ি চালানোর ফাঁকে আর চোখে চিত্রার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। অতঃপর পুরোটা সময় নীরবতার মধ্যে কাটিয়ে দিয়ে তারা মিথিদের বাসায় এসে উপস্থিত হয়। বেশ সুন্দর করেই সাজানো হয়েছে পুরো বাড়িটা। চিত্রার শাওন বাড়ির ভেতরে আসতেই ইনায়া দৌড়ে আসে, চিত্রাকে জড়িয়ে ধরে আর খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, আপু তোমাকে তো একেবারে পরীদের মতো লাগতেছে। বলে চিত্রাকে ছেড়ে দিয়ে তার দু কাঁধে দুই হাত রেখে আগের মতো করেই বলে ওঠে, উফ, তুমি এত সুন্দর কেন বলো তো আপু? ইনায়ার কথা শুনে চিত্রা হেসে দেয়। ইনায়া একটা নীল রঙের গাউন পরেছে, সাথে মুখে মেকআপ, ঠোঁটে লিপস্টিক, গলায় জুয়েলারি, সব মিলিয়ে বেশ সুন্দর দেখাচ্ছে তাকেও। চিত্রা এবার ইনায়ার এক গালে হাত রেখে মিষ্টি হেসে বলে, তোমায়ও খুব সুন্দর দেখাচ্ছে পাগলি, একেবারে নীল পরীর মতো।